সুপ্রিয় দর্শক, সেভেন রিংস টেলিভিশনে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আছি আমি রঞ্জক রিজভী। আজ আলোচনার বিষয় সংরক্ষিত আসন ও নারী ক্ষমতায়ন। দর্শক, এই আলোচনায় অংশ নিতে আপনারা এসএমএস করে লিখে স্পেস আপনার নাম, প্রশ্ন বা মতামত লিখে পাঠিয়ে দিন 16361 নম্বরে। আমি আবার বলছি 16361 এই নম্বরে যে কোনো মোবাইল থেকে। আলোচনায় অংশ নিতে স্টুডিওতে আছেন যুব মহিলা লীগের সভাপতি ও সংরক্ষিত আসনের সাবেক এমপি নাজমা আক্তার, প্রাক্তন কাউন্সিলর ও নারী নেত্রী অ্যাডভোকেট রেহানা বেগম রানু এবং সিনিয়র সাংবাদিক কাশিম হুমায়ুন। আপনাদের তিনজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন দীর্ঘদিনের নারীদের আন্দোলনের ফসল। এই ব্যবস্থা সৃষ্টি হয়েছিল নারী সমাজের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য, যা আজও ফুরায়নি। 15টি আসন দিয়ে শুরু, এখন 50টি আসন। নাজমা আক্তার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যে পদ্ধতিতে সংরক্ষিত আসনের প্রতিনিধি নির্বাচিত করা হচ্ছে, সেখানে নারীর ক্ষমতায়নে কতখানি নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব হচ্ছে? ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন সকলকে শুভেচ্ছা। আপনি যে নারীর ক্ষমতায়নের কথা বললেন, যেটি ক্ষমতায়নটি হচ্ছে একটি কনসেপ্ট। যে কনসেপ্টটা হচ্ছে আপনার নারীকে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার যে প্রক্রিয়া, এটি হচ্ছে নারী ক্ষমতায়নের প্রক্রিয়া। এখন আমাদের দেশের নারী সমাজ এই সামাজিকভাবে, রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে কবে থেকে স্বাবলম্বী হওয়া শুরু করলো, বা কিভাবে ধাপে ধাপে তারা স্বাবলম্বী হলো এবং আস্তে আস্তে লাস্টে যে হচ্ছে আপনার রাজনৈতিক এবং অর্থনৈতিক যেটাকে বলে। আমরা যদি আমাদের আদিম যুগের কথা থেকে শুরু করি, সেখানে দেখা যাবে যে প্রথমে মাতৃতান্ত্রিক সমাজের মতো সমাজ ব্যবস্থা ছিল। হ্যাঁ, কিন্তু মায়েদের সন্তান ধারণ ক্ষমতা যখন নির্দিষ্ট হলো, বাবা মার যে সম্পর্ক সৃষ্টি হলো, তখন থেকে কিন্তু নারীরা বাচ্চা লালন পালন করার ক্ষেত্রে গৃহে সীমাবদ্ধ থাকলো এবং ছেলেরা বাইরে তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করত। এবং মূলত দেখা যায় যে অর্থনৈতিক কর্মকাণ্ড যার হাতে যায়, সেই সংসারের প্রধান হয় এবং অর্থনৈতিক ক্ষমতা তার কাছে থাকে। স্বভাবতই নারীরা ওই সময় থেকে আস্তে আস্তে একটু নিচু পর্যায়ে বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের প্রথম মতামত তাদের দেওয়ার ক্ষমতাটা তা হারিয়ে ফেলে। এইভাবেই তো সমাজ বিবর্তন হয়ে এখন আমরা যেটা এসেছি, মনে করেন 80-র দশকে আমাদের দেশে নারী সমাজ বৈশ্বিক নারী সমাজের যে ভাবধারা বা তাদের চিন্তা চেতনার সঙ্গে কিন্তু তখন যুক্ত হতে শুরু করলো। এবং আপনারা জানেন, বেজিং শীর্ষ সম্মেলন থেকে শুরু করে সবকিছুতেই বাংলাদেশের নারী সমাজ ওখানে অংশগ্রহণ করলো এবং তারা নারীদের রাজনৈতিক ক্ষমতায়নের ব্যাপারটা বেশি গুরুত্ব দিয়ে বিভিন্ন সভা, সেমিনার, আমরাও সেগুলোর সঙ্গে অংশগ্রহণ করলাম। মূলত বাংলাদেশের যে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট, স্বাধীনতা যুদ্ধের সময় থেকেই যদি আমি বলি, প্রথম জাতীয় সংসদে 15 জন সংরক্ষিত নারী আসন দিয়ে কিন্তু আমাদের যাত্রা শুরু হয়েছিল এবং সেটি সময়ের প্রেক্ষাপটে এটি প্রয়োজন ছিল। কারণ নারীরা তো এমনিতে আমরা বলি এবং আমরা জানি আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশ। নারী এবং শিশুদেরকে বলা হয় যে তারা সমাজের পিছিয়ে পড়া বা সমাজের একটা বিশেষ চোখে তাদেরকে দেখা হয়। আমাদের কি এখনো পিছিয়ে পড়া জনগোষ্ঠী? এখনো অবশ্যই আমরা পিছিয়ে পড়া, সুযোগ থাকবে না কেন? আমরা তো এই দেখেন, এই যে রাজনৈতিক বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে 33% নারীদেরকে প্রতিটি রাজনৈতিক দলের তৃণমূল থেকে একদম উচ্চ লেভেল পর্যন্ত 33% 2021 সালের মধ্যে করার কথা আরপি অনুযায়ী। কিন্তু প্রতিটি রাজনৈতিক দল, নট অনলি আওয়ামী লীগ হয়তো তুলনামূলকভাবে বেশি করছে বা বেশি এগিয়ে আছে, কিন্তু তারপরেও তো 33% আমাদের হয়নি এখনো। আর অন্যান্য রাজনৈতিক দলের তো অনেক অনেক আমাদের নিচু পর্যায়ে আছে এবং তারা সিদ্ধান্ত গ্রহণ তো দূরের কথা, যেমন জামাত ইসলাম বাংলাদেশে রাজনীতি করেছে বা করছে, তারা তো সিদ্ধান্ত গ্রহণ কোনো প্রক্রিয়ায় কোনো নারী আসবে বা নারীর অধীনে তারা রাষ্ট্র পরিচালিত হবে এবং সেখানে তারা মন্ত্রিত্ব নেবেন, এরকম কথা তারা কল্পনাও করে না। তারপরেও দুঃখের বিষয় যে তারা বাংলাদেশের মাটিতে স্বাধীনতার পরে যে দলটিকে বঙ্গবন্ধু ব্যান করেছিল, জিয়া রহমান এসে তাদের রাজনীতি করার সুযোগ করে দিয়ে তারা কিন্তু আমাদের দেশে আমাদের মূলনীতি, আমাদের আদর্শ, মুক্তিযুদ্ধের আদর্শ, সংবিধানের মূলনীতি সবকিছুকে উপেক্ষা করে তারা কিন্তু এই রাজনীতিগুলো করছে। এখন বাংলাদেশের অন্যান্য যে রাজনৈতিক দল, সেটি কিন্তু সবাই, আপনি যদি বামপন্থী রাজনীতির কথা বলেন, তারাও কিন্তু মুখে অনেক বড় বড় কথা বলছে,
কিন্তু কার্যত ক্ষেত্রে নারীদেরকে সম অধিকার যেটা দেওয়ার তারা কিন্তু দিচ্ছে না। বাংলাদেশের প্রেক্ষিতে এখন যদি আমরা বলি, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন নারী বান্ধব প্রধানমন্ত্রী। উনি 96 সালে নির্বাচিত হওয়ার পরে আপনি দেখেন আমরা 97 সালে কিন্তু নারী উন্নয়ন নীতিমালার একটা খসড়া করা হয়েছিল। সেই নীতিমালা আলোকে বাংলাদেশের নারী সমাজ তাদের অধিকার সহ সবকিছু বিষয়ে একটি লিপিবদ্ধ করা হয়েছিল একটা দলিল। বিগত 4 দলীয় জোট সরকার বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় আসার পরে ওইটাই যে অধিকারের বিষয়গুলি, নারীর যে অধিকার, বেঁচে থাকার অধিকার, নারীর সম্পত্তির অধিকার, সবগুলি বিষয় কিন্তু তৎকালীন বিএনপি জামাত জোট সরকার তারা ওগুলি বাতিল করলো এবং এমন একটি মানে দলিল তারা ওটা অপ্রকাশিত রেখে দিল। মানে ওই নারীর অধিকার যে আন্দোলন এবং নারীর যে নীতিমালা, নারী উন্নয়নের যে নীতিমালা, এই নীতিমালা তারা বাস্তবায়নের ক্ষেত্রে কোনো রকমের কোনো অগ্রগতি করলো না, এগোতে দিল না। পরবর্তীতে আবার আমরা যখন ক্ষমতায় আসলাম 2008 সালে, তখন কিন্তু নারী উন্নয়ন নীতিমালা নিয়ে ব্যাপক আলোচনা পর্যালোচনা, আমাদের দেশের বিভিন্ন গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যারা আছেন, নারীদেরকে নিয়ে যারা কাজ করেন, নারী প্রতিনিধিদেরকে নিয়ে কিন্তু আলাপ আলোচনার ভিত্তিতে একটি নারী উন্নয়ন নীতিমালা হয়েছে এবং জাতীয় সংসদে সেটাকে পাশ করা হয়েছে। এই প্রেক্ষিতে বর্তমানে আমাদের যে ক্ষমতায়নের যে প্রক্রিয়া চলছে, জননেত্রী শেখ হাসিনা আমাদের ওই কনসেপ্ট যেটি সামাজিকভাবে সচেতন, রাজনৈতিকভাবে সচেতন এবং সর্বোপরি নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার যে মূল নীতি, এই নীতি নিয়ে কিন্তু আমাদের সরকার এখন কাজ করছে। আপনার কাছে আবার আসবো, এই যে বন্টন, আনুপাতিক হারে যে বন্টন, এই ব্যবস্থা এবং আপনি যে কনসেপ্টের কথা বলেছেন, এটা নিয়ে আরো বিস্তারিত আপনার কাছে জানবো। যেতে চাই রাহনুরা বেগম রানু, আপনার কাছে যে আপনি তো তৃণমূলে কাজ করেছেন, আপনার কাছে যেটা জানতে চাই যে যারা সংসদে নারী প্রতিনিধিত্ব করবে বা সিটি কর্পোরেশনে করবে, আসলে তাদের কেমন সক্ষমতা থাকা দরকার বলে আপনি মনে করেন? সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তৃণমূল থেকে কাজ করে আমি প্রথমে আসলে আমি মনে করি যেটা যে সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1973 সালে কিন্তু 15টি যে আসন দিয়েছে, এটা দিয়েই নারীর ক্ষমতায়ন শুরু হয়। 15টি আসন। এরই ধারাবাহিকতায় দেখা গেছে যে আমরা একটি সময় শুনতাম 30 সেট অলংকার বলা হতো। কখনোই কিন্তু একজন মানুষের বিষয় ছিল, এক সময় ছিল, কিন্তু অলংকার হওয়ার প্রশ্নই ওঠে না। মানুষ হবে, নারী মানুষ পুরুষ মানুষ বলে কোনো বিষয় নেই। এই যে ক্ষমতায়নের জায়গাটি আপনি বলছেন, নারীর ক্ষমতায়ন, নারীর ক্ষমতায়নে কিন্তু আজকে বিশ্বনন্দিত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আপনারা দেখুন, আবার যখন 45 সিট হলো, 45 সিট থেকে 5টা সিট আবার বাড়ানো হলো, এখন হয়েছে 50টি। আগামীতে এই যে সামনে সংসদ আসছে, এখানে কিন্তু 72 জন প্রতিনিধিত্ব করবে নারী, কারণ 22 জন নারী কিন্তু সরাসরি ভোটে নির্বাচিত হয়ে এসছে, আর 50 জন সংরক্ষিত আসনে। আপনি বলছেন সক্ষমতার বিষয়টি, সক্ষমতার বিষয়টি যদি বলি, সেটি সিটি কর্পোরেশন হলে এটাকে আমরা মনে করি মিনি পার্লামেন্ট। আমি টানা 15 বছর নির্বাচিত কমিশনার ছিলাম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের। তো আমি সেখানে যেটা আমি ফিল করি, আমি ভোট নিয়ে সেখানে সর্বোচ্চ ভোটেই আমি নির্বাচিত হয়েছি। তবে সেখানে আমি কিন্তু আমার কাজ, প্রথমে আমাদের প্রতিকূল অবস্থা ছিল, এটাও কিন্তু আমি মনে করি নারীর ক্ষমতায়নের দ্বার উন্মোচন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। পুরা কৃতিত্বই হচ্ছে ওনার। এর আগেও কিন্তু আমরা অতীতে দেখেছি নারী প্রধানমন্ত্রী ছিলেন, উনি তো কখনোই অনুধাবন করেন নাই যে নারীদেরকে নিয়ে ভাবেন নাই যে তাদের জন্য কোনো আইন করা প্রয়োজন, তাদেরকে নিয়ে গভীরভাবে ভাবার প্রয়োজন। এখানে দেশপ্রেম এবং মানবপ্রেম থাকলেই, নারীকে মানুষ ভাবলেই কিন্তু এরকম সিদ্ধান্ত নিতে পারে। যেটা হয়েছে, আমি একটু বলতে চাই যে একজন মা গর্ভে ধারণ করেন সন্তানকে, টোটাল সন্তান উৎপাদনের প্রক্রিয়ায় যুক্ত থাকেন একজন নারী, এবং নারী প্রসব বেদনার যন্ত্রণাটুকু তাকে নিতে হয়। আবার এখনো যদি নারী কন্যা শিশু জন্ম দেয়, তাকে কিন্তু প্রসব বেদনার যন্ত্রণার থেকে একটু ম্লান হাসি দেন যে বোধহয় আমি বাঁচলাম। সেই অত্যাচারটুকু তাকে ভোগ করতে হয়। কোথাও অ্যাডমিশন নিতে হলে কোনো কাজে দেখা যেত বাবার নামটুকু লেখা হতো, মার নাম নয়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 96 সালে ক্ষমতায় এসে দীর্ঘ 21 বছর পর উনি প্রথম এই কাজটি করলেন যে বাবার পাশাপাশি মার নামটি লেখা হবে। এটি বিশাল ঘটনা। আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা নারী
তার প্রতি কৃতজ্ঞ। এই একটি যুগান্তকারী ঘটনা, অসাধারণ ঘটনার জন্য এটি একটি অসাধারণ পদক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছিলেন 96 সালে ক্ষমতায় এসে। আরেকটি করেছেন 97 সালে নারী উন্নয়ন নীতিমালা। এই নীতিমালাতে যা যা রয়েছে, একজন নারী তার অধিকার, তার সামাজিক মর্যাদা, আত্মমর্যাদা সবকিছুই সুরক্ষিত হয়, এবং উপার্জনের বিষয়টুকু এবং নারীর কর্মস্থলে নিরাপত্তার বিষয়টুকু। আরেকটি বিষয় যে সক্ষমতার বিষয় বলছে, যে সেটা সিটি কর্পোরেশনে আমরা মনে করি মিনি পার্লামেন্ট। একটা সময় কিন্তু আমাকে অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে হয়েছে ধাপে ধাপে। আমাদের সাবেক মেয়র আলহাজি বি এম মহিউদ্দিন চৌধুরী, উনি অবিসংবাদিত নেতা আমি মনে করি ছিলেন, কিন্তু উনার যে অসাধারণ নেতৃত্ব ছিল, তারপরেও কিন্তু উনি আমার লিডার। আবার কিন্তু আমরা ওই মিনি পার্লামেন্টে অধিকারের জন্য কাজ করেছি, ওয়াকাটও করেছি, কিন্তু ওনাকে শ্রদ্ধা রেখে করেছি আমাদের নারীদের অধিকার আদায়ের জন্য। আর যেটি সংসদে সক্ষমতার বিষয়, যে সংরক্ষিত আসন নিয়ে আপনি একটু আগে বলছিলেন পদ্ধতির কথা, আমি মনে করি নারীরা আপা বলেছেন যে পিছিয়ে পড়া, আমরা অনেকটুকু এগিয়ে গেছি। একবার 96 থেকে 2000 সাল পর্যন্ত অনেক সুন্দর সুন্দর আমাদের, যেমন ধরেন 97 সালে কিন্তু আমরা নিরাপদ মাতৃত্ব দিবস করা হয়েছে, 98 সালে নারী উন্নয়নের জাতীয় পরিকল্পনা গ্রহণ করা হয়, 97 সালে সামরিক বাহিনীতে আপনার অফিসার পদে নেওয়া হয়েছে নারীদেরকে। এই যে ক্ষমতা কাঠামোতে নারীকে যুক্ত করা, আবার 8 সালের ডিসেম্বরের নির্বাচনের মধ্য দিয়ে যখন আবারও শেখ হাসিনার সরকার আসে ক্ষমতায়, তখন কিন্তু ক্ষমতা কাঠামোতে সব জায়গায় আমরা দেখেছি স্তরে স্তরে নারীকে যুক্ত করা হয়েছে। 3 বাহিনীতে উচ্চ পদে দেওয়া হয়েছে, বিচারালয়ে দেওয়া হয়েছে। এই যে ক্ষমতায়নের জায়গা। আর সংসদে গেলে আপনার একজন নারী, আমি মনে করি যে রাজনৈতিক বিবেচনায় যে আসনে যাওয়া হবে, সেটা হচ্ছে তার তৃণমূল থেকে উঠে আসা এবং তার ত্যাগটি দলের জন্য। দুঃসময়ে সে কি করেছে এই বিবেচনাটা থাকবে, পাশাপাশি তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, তার কি কি ব্যাকগ্রাউন্ড আছে, এগুলো দেখার প্রেক্ষাপটেই আসলে সংরক্ষিত আসলে সেটা দেখার সুযোগ হয়েছে, এবং নারীরা সেই যোগ্যতা অর্জন করেছে এবং সেই সক্ষমতা নিয়ে এখন নারীরা এগিয়ে যাচ্ছে, নারীরা ভালো অবস্থান নিতে পেরেছে। কাশিম হুমায়ুন, আপনার কাছে আসছি যে ভোটের মাধ্যমে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচিত হলে নারী ক্ষমতায়নটা আরো প্রশস্ত হতে পারত বা হতে পারে বলে মনে করেন? না, ক্ষমতার কেন্দ্র শুধু পার্লামেন্ট না, আপনি যদি ক্ষমতার ইয়েটাকে চিন্তা করেন তাহলে সর্বত্র, হ্যাঁ, আপনি সংসদে আসন মাত্র 300, হ্যাঁ, সরাসরি ভোটে। এরপরে আপনার 300 আর 50 জন করা হচ্ছে মহিলা সংরক্ষিত। এই হলো পার্লামেন্টের সংখ্যা। এখানে যেখানে অর্ধেক আপনার এই টোটাল পপুলেশনের অর্ধেকের বেশি, অর্ধেকের কাছাকাছি আপনার নারী, সেখানে তাকে কোথাও থেকে বাইরে রেখে কোনো জায়গা থেকে কর্মবিমুখ করে আপনি ক্ষমতা আনতে চিন্তা করা যায় না। ক্ষমতার কেন্দ্রবিন্দু শুধু পার্লামেন্ট না বা ইলেকটেড বডি না। আপনি আজকে অর্থনৈতিক ক্ষেত্রে অগ্রগতিটা দেখেন, ইটস এ ভেরি বিগ চ্যালেঞ্জ ফর বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী যেটা নিয়েছেন, যে বাংলাদেশের মতো একটা কনজারভেটিভ স্টেট, হ্যাঁ, মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বিশাল অর্জন, কিন্তু 75 বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ভিতর দিয়ে কিন্তু চাকাটা উল্টে দেওয়া হয়েছে। বাংলাদেশে যে কনসেপ্টটা ছিল মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে, সেটা কিন্তু সামরিক শাসকরা জিয়া এরশাদ দুজনেই কিন্তু এটা আপনাকে, তারপরে বিএনপির শাসনামল, এই 3টা রিজনে কিন্তু আপনি দেখবেন যে টোটাল কনসেপ্টে চেঞ্জ হয়ে গেছে। আর যেখানে আপনি অনগ্রসর ফতোয়া, সেদিনও তো আপনার এই একজন এই হুজুর, কি হুজুর এটা, কি শনি হুজুর, তিনিও তো একটা ফতোয়া দিলেন যে 4-5 পর্যন্ত বেশি পড়াবে না। বাধাগুলো দেখেন, বাধাগুলো কোথায় আসে, হ্যাঁ, সেদিনও উনি একটা ফতোয়া দিলেন যে মেয়েদেরকে 4-5 বেশি ক্লাসে পড়ানো যাবে না। আপনি আজকে দেখেন, পাশাপাশি সেদিন একটা পত্রিকার রিপোর্ট দেখলাম যে মেডিকেল স্টুডেন্ট, মেরিটের অর্থে আসেন, কম্পিটিশন মেরিট, মেডিকেল স্টুডেন্টে 60% গভর্নমেন্ট পাবলিক মেডিকেল কলেজগুলিতে এবার কম্পিট করে তারা মেয়েরা এগিয়ে আসছে 60% সিটে। এর মানে ছেলেরা পিছিয়ে যাচ্ছে। আপনি গার্মেন্টস সেক্টর দেখেন, গার্মেন্টস সেক্টরে 50 লক্ষ লোকের এমপ্লয়মেন্ট, মোর দ্যান দ্যাট হবে এখন। সেখানে কিন্তু আপনি ধরেন এই যে কমপ্লিকেশন যেটা হয় ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে, সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনার একটা অস্থিরতা। এই অস্থিরতা দূর করার জন্য মালিকরা কিন্তু প্রমোট করছেন এখন নারী শ্রমিক নেওয়া। এবং নারী শ্রমিক কোথায়? কারণ তারা কাজটা ভালো করে,
কাজটা গোষ্ঠটা ডেলিভারি দিতে পারেন, তারা কোনো কেওয়াজে থাকে না, তার ন্যাচারালি মালিকরা বেশি তাদের কাছ থেকে যেটা ইনপুট আমরা আশা করি যে প্রোডাকশনের যে ওরিয়েন্টেশন ইয়েটা সেটাতে বেশি বেশি পাওয়া যায়। যার ফলে দেখবেন যে আজকে গার্মেন্টস সেক্টরটা দাঁড়িয়ে গেছে এই দেশে, ওয়ার্ল্ড ওয়াইড আজকে কম্পিট করার মতো ইয়ে আছে। বাংলাদেশে ইন টার্ম অফ রেভিনিউ যদি আপনি যান, নাম্বার 1 হচ্ছে আপনার গার্মেন্টস সেক্টর থেকে। সেই জায়গায় কারণটা কি? কারণটা একটা যে হ্যাঁ মাঝে মাঝে আনরেস্ট হয় বেতন কাঠামো, এটা হওয়াটা বেতনের জন্য দাবিটা আসে, অন্য কোনো দাবি দেওয়া আসে, ভিতরে কনফ্লিক্ট হয় না, বেতন রুটি রুজি এই আন্দোলন তো চলবেই, এটা চলতে থাকে। কিন্তু আপনি দেখবেন যে ভিতরে এই যে এই এটা মানে স্ফুলিঙ্গ জ্বালিয়ে দেওয়া, এটা কিন্তু নারী সমাজ করে না। আজকে এই দেশে গার্মেন্টস সেক্টরটা টোটালটা আমি মনে করি অবদান যে নারীদের, কারণ এই নারী সমাজ আসছে দিকে গার্মেন্টস সেক্টর আজকে একটা আপনি একটা ইন্টারন্যাশনালি কম্পিট করার মতো আমাদের জায়গা আছে। আজকে দেখেন কোন জায়গাটায় নাই, কোন জায়গাটায় নারীরা কম্পিট করে আসছে। বিসিএস এ যান, হ্যাঁ আমি বিসিএস এর বাইরে বোর্ডে থাকি, আমি দেখি নারীরা যেভাবে কম্পিট করে আসছে অকল্পনীয়, চিন্তা করা যায় না এত মেরিট নিয়ে আসছে। সুযোগটা কোথায়? সুযোগটা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ। এই সুযোগটা স্কোপটা আছে ক্ষমতায়ন শুধু পার্লামেন্টে না তো, শুধু ইলেকটেড বডি না তো, ক্ষমতায়ন সবাইকে আপনার কাজের ভিতর দিয়ে ঢুকাতে হবে। যেখানে আপনার টোটাল পপুলেশনের মোর দেন 50% বেশি, অলমোস্ট 50 ধরেন নারী, সেখানে আপনাকে তাকে পিছিয়ে রেখে, তাকে পেছনে ফেলে রেখে এটা আপনি এই জাতির অগ্রগতি চিন্তা করা যায় না। এত স্ট্রাগল বাংলাদেশে আপনি চিন্তা করেন, এতগুলো আপনি আপনি মানে আমি বলবো যে বাধা, চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জগুলো আজকে নিয়েই মাননীয় প্রধানমন্ত্রী আমি বলবো শেখ হাসিনা এইগুলো নারীর ক্ষমতায়নের চেষ্টা করছেন এবং এগিয়েও যাচ্ছেন। শুধু চেষ্টা না, আজকে উনি বাস্তবায়নও করছেন। ওই এপিজে আবুল কালাম আজাদ, এপিজে আবুল কালাম প্রেসিডেন্ট, একটা লেট প্রেসিডেন্ট, উনি একটা কথা বলছিলেন যে স্বপ্ন দেখেন, রাতে স্বপ্ন দেখে লাভ নেই, দেখেন সেটা দিবা স্বপ্ন। দিবা স্বপ্ন হচ্ছে প্ল্যানিং হয়, পরিকল্পনা করা যায়। আমি তো মনে করি এখন নারীদের নিয়ে যেভাবে কাজ হচ্ছে, এই কাজটা অনেক বাধা আসে। এই একটা বিষয় আপনার কাছে তুলতে চাই, যেটা 90-র দশক থেকে পর্যন্ত নারীরাই প্রধানমন্ত্রী থেকেছেন আমাদের বাংলাদেশে। তো এখানে তাহলে তো নারী নেত্রী, নারীর ক্ষমতায়ন নিয়ে এত প্রশ্ন সামনে আসছে কেন? না আপনি মানে আমি বলবো বঙ্গবন্ধু কন্যা যে করেন, যেটা আপহোল্ড করেন, সেখানে কিন্তু বৈষম্যের কোনো জায়গা নাই। আর অন্যদিকে যিনি করছেন, ওই যে উনি একটু বলছিলেন যে আপনার সেখানে তো বৈষম্যের জায়গা আছে, তিনি যে পলিটিক্সটা ক্যারি করছেন সেখানে কিন্তু ধর্মান্ধতা, অসাম্প্রদায়িক রাজনীতি নাই। সেই ধর্মান্ধতা, নারীদের বোরখা পরে রাখতে হবে বা হেজা পরে থাকতে হবে, এগুলি তো আছে সেখানে। আমি একদিন একটা ইন্টারেস্টিং ঘটনা বলি। আমি একজন মন্ত্রীর বাসায় বসেছিলাম একদিন, এই কিছুদিন আগে। তো দেখলাম এক ভদ্রমহিলা আসছেন হেজাব পরে, এরকম বলে যে কি ব্যাপার, আমার একটা পুলিশের চাকরি করবো, আপনার এলাকার লোক তো একটা পুলিশের চাকরি করব, পুলিশের চাকরি চাই। তো উনি মাননীয় মন্ত্রী বললেন যে আপনি পুলিশের চাকরি করেন, হেজাবটা খোলেন, কোন এটা খোলো, তাহলে পুলিশ চাকরি করেন কিভাবে? তো এই হলো যেখানে সমাজের অবস্থাটা আপনি দেখেন, এখান থেকে বেরিয়ে আনা এখনো বড় কঠিন কাজ। আমরা আমাদের সময় হয়েছে একটা বিরতি, বিরতির পরে আবার কিছু আলোচনায়। দর্শক, 7 রিং সিমেন্ট লেডি এডিশনে নিচ্ছে একটা বিরতি, আমাদের সঙ্গে থাকুন, ফিরছি শিগগিরই। দেখছেন সিটিভি রাতের আয়োজন 7 রিং সিমেন্ট লেডি এডিশন। আমরা আবারও ফিরছি আলোচনায়। নাজমা আক্তার, আপনার কাছে আসছি। সংরক্ষিত নারী আসনে যে জেলাওয়ারি দায়িত্ব দেওয়া হয়, যারা সংসদ হয়ে যান তাদেরকে জেলাওয়ারি দেওয়া হয়, কিন্তু সুনির্দিষ্ট এলাকা ভিত্তিক দেওয়া হয় না। আপনি তো সংসদ সদস্য ছিলেন, আপনার অভিজ্ঞতার আলোকে সেই বিষয়টা জানতে চাইতে, আমরা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার কথা আমরা খবরের কাগজ থেকে শুরু করে সবখানে গুঞ্জন শুনেছি, সেই বিষয়গুলো আপনার কাছে জানতে আসলে সমাধানটাই কি? না, সমাধান কি, আসন তো আপনার সরাসরি নির্বাচিত আসন হচ্ছে 300টি, আর এটি 50 জন যেটা সংরক্ষিত নেওয়া হয়, এটা তো একটা এক্সট্রা। তো সুতরাং এখন আপনার 300 আসনেই তো এদেরকে কাজ করতে দেওয়া যায় না। আপনাকে তো এই 300 আসনে 50 জনকে বিভিন্ন জায়গায় ভাগ করে দেওয়া হয়, যেমন হয়তো নেয় এলাকা ভিত্তিতে। যেমন আমার ছিল 313, এটা ছিল বাগেরহাট, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল লক্ষ্মীপুরে। হ্যাঁ, লক্ষ্মীপুরে তখন দায়িত্ব দেওয়া হয়েছিল এই বিবেচনায় যে তখন ওখানে আমার বিরোধী দলের এমপি ছিল, তখন বিএনপির এমপি ছিল। যেহেতু ওখানে বিএনপির এমপি ছিল আর ওখানে আওয়ামী লীগের কোনো এমপি নাই, সুতরাং ওখানে যাতে আওয়ামী লীগ বিএনপির এমপির পাশাপাশি থেকে জনগণের সেবা করতে পারে
এবং আমাদেরও মানে দলকে সুসংগঠিত করতে পারে, সেইটি চিন্তা ভাবনা থেকেই কিন্তু তখন দেওয়া হয়েছিল, এবং উন্নয়ন কর্মকাণ্ডে ওই এলাকায় যাতে আমরা অংশগ্রহণ করতে পারি এই মোটিভ থেকে। আপনি কতটা ফিরেছিলেন? না, আমি পেরেছি। উন্নয়ন কর্মকাণ্ডে কাজ করা বা নারীর ক্ষমতায়নে কাজ আপনি যদি করা বলেন যে পেরেছেন। সরাসরি নির্বাচিত জনপ্রতিনিধিরা যেভাবে কাজ করে এবং তাদের যে বরাদ্দ যেভাবে দেওয়া হয়, সংরক্ষিত আসনে নারীরা তো সেটা পায় না, এটা তো সঠিক কথা, বাস্তব কথা। কিন্তু এটাও আবার ঠিক যে এটা তো এক জায়গায় ডাবল ডাবল হয়ে যায়, যেমন 300 আসনে তো সংরক্ষিত নারী পায় না, 6টি আসনে একজন। তাহলে একটি আসনে যদি নারীকে আবার সমান সমানও দেওয়া হয়, তাহলে কিন্তু ওটা মানে ওইখানে ডাবল বরাদ্দ যাবে এবং ওটাতে ওভারল্যাপিং হবে, এক জায়গায় ডাবল যাবে আর এক জায়গায় সিঙ্গেল যাবে। তো সুতরাং কিছু তো ঝামেলা আছে সংরক্ষিত, কিন্তু তারপরেও সংরক্ষিত আসনগুলি এখনো বাংলাদেশের নারীদের জন্য প্রয়োজন আছে। কিন্তু পাশাপাশি আমাদের সরাসরি নির্বাচনের ক্ষেত্রটা আরো ডেভেলপ করতে হবে, আরো রাজনৈতিক দলগুলির আরো সদিচ্ছা থাকতে হবে, যোগ্য নারীদেরকে তাদেরকে সরাসরি মনোনয়ন দেওয়ার ব্যবস্থা করে এমন একটি পর্যায়ে আসবে। আমরা সবাই কিন্তু একই আলোচনায় বললাম যে স্বাধীনতার 21 বছর তো বাংলাদেশ চলছে অন্য ধারায়, উল্টো রাজনীতি, উত্তর ধারায়, উল্টো চেতনায়। তার থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন, তখন কিন্তু বাংলাদেশের নারীদের ক্ষমতায়ন বলেন, রাজনৈতিক ক্ষমতায়ন, সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। রাজনৈতিক ক্ষমতায়নের প্রথম একটি পদক্ষেপ যেমন 97 সালে স্থানীয় সরকার নির্বাচনে সরাসরি নারীদের অংশগ্রহণ করা, যদিও এটি অত্যন্ত কঠিন, মেয়েদের 3টি আসনে অ্যাকশন করতে হয়, ছেলেদের একটি, যেমন মেয়েদের যে 3টি ওয়ার্ডে নির্বাচন করতে হয় একজন মেয়েকে, তাকে কাউন্সিলর হতে হলে, আর সে একটি ছেলেকে একটি ওয়ার্ডে নির্বাচন করতে হয়। তো মেয়েদের এখানে অর্থনৈতিক যে ইয়েটা হয়, লসটা হয়, মানে বেশি করে 3টি আসনের জন্য খরচটাও বেশি হয়, কিন্তু দায়িত্বটা আবার মেয়েরা ঠিক মতো পায় না। কিন্তু তার না পেলেও ওই যে শুরু হলো ক্ষমতায়নের যে প্রক্রিয়া শুরু হলো, যারা নারীরা কখনো চিন্তাই করতে পারেনি যে তারা সরাসরি নির্বাচন করবে, বাড়ি বাড়িতে গিয়ে আমাকে ভোট দিন এই কথাটা বলতে পারবে, এবং বাড়ির শ্বশুর শাশুড়ি এবং তার হাজবেন্ড সন্তান সহ সেই নারীর পিছনে হেঁটে হেঁটে স্লোগান দিবে। এটি তো রাজনীতির জন্য, মেয়েদের নারী জাগরণের জন্য এটি বিশাল বড় পদক্ষেপ। এটা জাগরণের পর্যায়ে হয়েছে, চলে গিয়েছিল 97 সালে। 3টি ওয়ার্ডে নির্বাচিত হওয়ার কথা, তাদের প্রতিবন্ধকতার কথা বলেন। সংরক্ষিত আসনে যারা নির্বাচিত, যারা মনোনীত হচ্ছে, আনুপাতিক যারা সংসদে যাচ্ছে, তাদের প্রতিবন্ধকতার কথা একটু বলবেন। প্রতিবন্ধকতা সংসদে কথা বলাতে তো সমস্যা নাই, আপনি আইন প্রণয়নের ক্ষেত্রে আপনার সুযোগ সুবিধা আপনি পাচ্ছেন, বরঞ্চ নারীরা যারা, তারাই কিন্তু সংসদের কোরাম সংকটের মোকাবেলা করছেন এবং কোরাম সংকট পূরণ করছেন। আমাদের যারা নেতৃবৃন্দ আছেন বা সরাসরি নির্বাচনে, তারা কিন্তু সংসদে যান, অনেক সময় তাদের অনেক কাজ থাকে, তারা চলে আসেন বা সময় মতো যান না। কিন্তু আপনি যদি খেয়াল করেন, প্রতিটি সংরক্ষিত আসনের নারীরা একদম জাস্ট টাইমে আপনার সংসদে বেশিরভাগই যায়, এবং তাদের হাজিরা খাতা আপনি পরীক্ষা করে দেখবেন, তারা রেগুলার সংসদে উপস্থিত থাকে, তারা আইন প্রণয়নের ক্ষেত্রে অংশগ্রহণ করে, তারা আপনার বিভিন্ন প্রশ্ন উত্তর পর্বে অংশগ্রহণ করছে, তারা আইনের জন্য বিভিন্ন বিধিবিধান তারা সেখানে কার্যক্রমে অংশগ্রহণ করছে, সবকিছু কিন্তু তারা করছে। কিন্তু ওই যে যেহেতু বলা হয় সংরক্ষিত, আবার বিভিন্ন জায়গায় ক্ষেত্র, একটি এলাকায় আপনার একজন এমপি আছেন, মনে করেন আওয়ামী লীগের এমপি আছে, সেখানে আবার যদি আওয়ামী লীগের আরেকজন মহিলা এমপিকে দেওয়া হয় এবং তার বরাদ্দ দুইভাবেই দুজনের যায়, তার আরেক জায়গাতে আবার এটা বঞ্চিত হচ্ছে, আবার ওখানে গেলেও কিন্তু এটা ওভারল্যাপিং হচ্ছে, প্লাস দুই সংসদ সদস্যের মধ্যে একটা দ্বন্দ্ব হয়ে যাচ্ছে। এই বাস্তবতাটা আমি আপনাকে বললাম, তার মানে কি এই যে আমরা সরে আসবো তা না, দ্বন্দ্ব সংঘাত এবং সবাই মিলে যে সিদ্ধান্ত, এর মাধ্যমে যে সিস্টেমটা গড়ে ওঠে বা ডেভেলপ করে, এবং নারীরা তো সর্বাংশা সহ্য করে, নারীরা ম্যানেজ করে, নারীরা সিনসিয়ার, ওয়ানেস্ট, সুতরাং নারীরা কিন্তু আস্তে আস্তে এটাগুলো ওভারকাম করে। এই বিষয়ে নারীদের আপনি যতগুলি দেখেন, তাদের বায়োডাটা দেখেন বা তাদের সম্পদের হিসাব সবকিছু মিলিয়ে যদি দেখেন, নারীরা সবচেয়ে ভালো কাজ করে। ঠিক বলেছেন, নারীরা ভালো কাজ করে। আমরা আসছি রানু আপনার কাছে, যে নারীদের প্রতিনিধিত্ব বেড়েছে, আসলে ক্ষমতার জায়গাটা কি বেড়েছে? এটি ক্ষমতার জায়গা, ক্ষমতা তো নানাকে দেখা যায়, ক্ষমতা কোনটাকে বলবেন? ক্ষমতা জায়গাটা আমি মনে করি নারীর ক্ষমতায়নের কথা বলা হয়। নারীর ক্ষমতায়ন কিন্তু
আমি মনে করি যে শুধু ওই যে উনি বলছিলেন সংসদ তো একটা বিশাল ঘটনা, আইন প্রণয়নের জায়গা, হ্যাঁ, কিন্তু নারীকে ক্ষমতায়িত হতে হলে রাজনৈতিক ক্ষমতায়ন, অর্থনৈতিক ক্ষমতায়ন, সাংস্কৃতিক ক্ষমতায়ন, প্রত্যেকটা ক্ষমতায়ন দরকার। এখানে যেমন ধরেন একজন রাষ্ট্রীয় যে সিদ্ধান্তটা নিবে, রাষ্ট্রের সিদ্ধান্ত কিন্তু ক্ষমতায়িত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন গার্মেন্টস সেক্টরে তাদের যে বেতন বৃদ্ধি পেল, তার কিন্তু অর্থনৈতিক ভাবে সে স্বাবলম্বী হলে তার মনোবলটা বাড়ছে। আরেকটা বিষয় আছে, রাষ্ট্রীয় সিদ্ধান্ত, যেটি আমি একটু আগে বলছিলাম মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কথা, উনি একজন নারী বিধায় অনুধাবন করেছেন অন্তর্দৃষ্টি দিয়ে যে কিভাবে নারীর ক্ষমতায়ন হতে পারে। এই যে নাজমা আপা বলছিলেন যে দাঁড়ে দাঁড়ে যাচ্ছে, সে ভোট চাচ্ছে, ভোট প্রার্থনা করছে। আমাদের যে পুরুষতান্ত্রিক মনোভাব, সেটা কেবল পুরুষের মধ্যে নয়, এই পুরুষতান্ত্রিক মনোভাবটা নারীর মধ্যেও আছে, পুরুষের মধ্যেও আছে। এই পুরুষতান্ত্রিক মনোভাবের যে সংকটটা ছিল, সেটার উত্তরণ ঘটিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তৃণমূলে যেমন ইউনিয়ন পরিষদ 97 সালে 44,000 নারী বের হয়ে আসছে নির্বাচনে, 13,000 নারী নির্বাচিত হয়েছে। বিশাল বিপ্লব ঘটে গেছে বাংলাদেশে নারীর ক্ষমতায়নে। এই যে নারীগুলো বের হয়ে আসলো, আরো বড় বিপ্লব যেটা ঘটেছে গার্মেন্ট শিল্পে, তারা কিন্তু যখন অর্থনৈতিকভাবে ক্ষমতায়িত হয়েছে, তার ভয়েস রেজ করেছে, সে তার অধিকার অটো বুঝার চেষ্টা করছে, অটো বুঝছে তার অধিকার তাকেই বুঝতে হবে, তার কান্না তাকে কাঁদতে হবে। অর্থের সাথে অবশ্যই ক্ষমতার সাথে এটা সম্পর্কিত বিষয়। অর্থনৈতিকভাবে ক্ষমতায়িত না হলে নারীর ভয়েসটা উচ্চস্বরে আসে না। এবং সারা বাংলাদেশে কিন্তু কম পায় কেন? নারীরা প্রতিপক্ষের সঙ্গে ঠিকভাবে মোকাবেলা করতে পারবে না। হ্যাঁ, না, এটা তো আপনি যদি আপনার প্রতিপক্ষ যদি হয় খুবই বেশি স্বাবলম্বী, তার মাসেল পাওয়ার আছে, তার অর্থনৈতিকভাবে সে অনেক বেশি স্ট্রং, মাসেল পাওয়ারকে গুরুত্ব দেওয়া হয় না। মাসেল এবং অর্থ এটা তো আপনার সে লাগে, এরকম তো দেখি আমরা। এখন মনে করেন নারীরা তো এই বিষয়ে নারীরা মনে করে আমরা সিনসিয়ারলি কাজ করব, মানুষের উন্নয়ন করব, উপকার করব, কিন্তু জনগণকেও তো আবার বুঝতে হবে। জনগণ তাহলে কি একজন সৎ, একজন ভালো, একজন নারী নির্বাচনে দাঁড়ালে তাকে এত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হয় কেন? তবে এখানে আমাদের এত বিরূপ মনোভাব তার প্রতি কেন করে? মানুষ কটাক্ষ করে, তার ড্রেস নিয়ে কথা বলবে, তার মানে ব্যক্তিগত লাইফ নিয়ে কথা বলবে, এটি তো আমরা সমাজ। আমি একটু যুক্ত করতে চাই, সেটি হচ্ছে যেমন আমার নির্বাচনে প্রথম, আমার তো টানা 15 বছরের মধ্যে একটা অভিজ্ঞতার মধ্য দিয়ে আসছি আমি, প্রত্যক্ষ অভিজ্ঞতা, ভোটও নিতে হয়েছে প্রত্যক্ষভাবে। সেটা হচ্ছে মানুষ যেমন পুরুষতান্ত্রিক মনোভাব, একজন নারী যদি বলে যে আমি মেয়েকে কেন ভোট দিব, সে কি জানাজায় যেতে পারবে? এরকমও কিন্তু আমাদের যে ধর্মীয় গোড়ামি, কুসংস্কার, এগুলোও উত্তরণ ঘটাচ্ছে কিন্তু একটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত। যখনই একটা আইন হয়ে গেছে, সরাসরি ভোটের মাধ্যমে আসবে, তখন কিন্তু জেনারেল সিট হবে। আপনার জেনারেল সিটও যখন দাঁড়াচ্ছে, তখন কিন্তু ভোট দিচ্ছে। অর্থাৎ এই যে আমাদের দৃষ্টিভঙ্গির যে পরিবর্তন হচ্ছে, ইতিবাচক পরিবর্তন, সেটা কিন্তু রাষ্ট্রীয় সিদ্ধান্তের কারণে হচ্ছে। আপনারা যেমন একটু আগে আলোচনা হচ্ছিল সংরক্ষিত আসন, যে আমরা কি তাহলে পিছিয়ে আছি? পুরোপুরি পিছিয়ে নেই। যে দীর্ঘ 21 বছর পর ক্ষমতায় এসে যে 5 বছর ছিল, 96 থেকে 2000, আবার আমরা 9 থেকে এই 18 সাল চলে গেল, তাইলে আমরা 9 বছর আর ওদিকে 5 বছর, এই যে আমরা ক্ষমতায় ছিলাম, অর্থাৎ শেখ হাসিনার সরকার ক্ষমতায় ছিল এবং আছে এখন, তখন যে সিদ্ধান্তগুলো হচ্ছে ধারাবাহিকভাবে, সেখানে কিন্তু আমরা এখন জননেত্রী শেখ হাসিনা বিশ্বনন্দিত, নারীর ক্ষমতায়নে বিশ্বের মধ্যে কিন্তু উনি নানাভাবে কিন্তু ওনার জয় জয়কার হচ্ছে, যেটা কোথাও দেখাতে পারে নাই। আগামীতে এই যে সংরক্ষিত আসন 50, এই 50 জনের মধ্যে দেখা যাবে হয়তো এটা 100 হয়ে গেলে, আমার এটা একটা ব্যক্তিগত চিন্তা, আমি স্বপ্ন দেখি যে 3:1 হলো। আমার অন্য একটি প্রবন্ধ আছে যে 50:50, যে 300 সাংসদ নারী, 300 সাংসদ পুরুষ হবে। এটা আমার একটা কনসেপ্ট আছে। যদি রাজনৈতিক দল সেই জায়গায় আসে, তাহলে অবশ্যই সেটা হতে পারে। এখন যেতে যে কাশিম হুমায়ুনের কাছে, যে গণতন্ত্র সুসংহত করতে সব পক্ষই নারীর ক্ষমতায়নের পক্ষে, কিন্তু আবার বলা হয় যে নারী নেতৃত্বের গুণগত মান বাড়েনি। না, এটা আমি আপনার সাথে, এই যারাই বলেন তাদের বক্তব্যের সাথে একমত না। হ্যাঁ, আমি একমত না। কারণটা কি? কারণটা হচ্ছে আপনি সুযোগটা দেন, স্কোপ করে দেন তাদের আসার জন্য, তাহলে কিন্তু আপনি একটা কম্পিটিটিভ একটা যদি থাকে, অবস্থা থাকে প্রতিযোগিতামূলক, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে তারা কতটুকু এগিয়ে আসছে। আপনি যদি এখন এই ধর্মান্ধ সমাজ নিয়ে
কাজ করে, কেউ যেটা বলছিল রানা বলছিল যে জানাজা যেতে পারবে না, এগুলো নিয়ে থাকে, তাহলে তার একটা এই যে কাজের যে পরিবেশ কম্পিটিটিভ ইয়ের ভিতর দিয়ে এগিয়ে আসে, এটা তো সম্ভব হবে না। আমরা তো 15 বছর আমি একটু আগে ভাবে চালিয়ে এসেছি এবং হাইস ভোট ক্যারি করেছি, তো এমনি নয় যে আমাদের কিন্তু এলাকায় দেখা গেছে না পুরুষের চেয়ে সে বেশি কাজ করেছে এবং সততার সাথে করেছে। 15 বছর দুর্নীতি মুক্ত ছিলাম, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা কথা বললো যে পলিটিক্যাল, নাজমা আপা যে কথাটা বললেন যে হোয়াট ইজ দ্য প্রবলেম, যে আপনি সরাসরি ভোটে একজন পুরুষ ক্যান্ডিডেটের সাথে যদি কম্পিট করতে হয়, পুরুষ মানে ক্যান্ডিডেট যেভাবে তার জনশক্তি, ম্যান পাওয়ার, হ্যাঁ সেটা যেভাবেই হোক, মাসেল বলেন, টাকা পয়সা বলেন, যেভাবে জোগাড় করে আসতে পারে, একজন মহিলার পক্ষে তো এগুলো সম্ভব না, সম্ভব না। এই টাকা পয়সা নিয়ে নরমাল ইলেকশন করা সম্ভব, ওই যে প্রতিদ্বন্দ্বী করে মানে ইয়ে করে মনে করে যে না ও আমার বিরোধী দল একজন দিল, এমন একজনকে দিল যে তার প্রচুর অর্থ সম্পদ, সে এবং মাসেল পাওয়ার দিয়ে সবকিছু ম্যানিপুলেট করে ফেলবে, সুতরাং এখানে আমার একজন ভদ্র মেয়ে, সে উচ্চশিক্ষিত, সে রাজনীতি করা মেয়ে, কিন্তু তার সঙ্গে পারবে না। তো সুতরাং মানি এবং মাসেল ফ্যাক্টরি হলো নারীরা ভালো করছে না, ভালো তো করছে অবশ্যই, নারীরা ভালো করছে। আপনি ভালো করা মন্দ করা এটা নারী না পুরুষের বিষয় না, বিষয় হচ্ছে আপনি মেরিটকে জাজমেন্ট করার সুযোগটা দেন, সুযোগটা তৈরি করে দেন, তাকে বাধা দেন না। মেরিট নিজের গতিতে আগাবে। আজকে দেখেন মেডিকেলে আমি বললাম যে 60%, আমি রিপোর্ট দেখলাম সেটা পত্রিকায়, বললাম তো কথা একটু আগে, যে 60% মেয়েরা পাবলিক ইউনিভার্সিটিতে আর পাবলিক মেডিকেল কলেজে এসে গেছে ভর্তিতে। এর মানে কি? এর মানে লেখাপড়া তারা এগিয়ে যাচ্ছে অনেক, আজকে ছেলেদের পিছিয়ে ফেলে দিয়ে তারা এগিয়ে যাচ্ছে। তো এই যে একটা, আমরা যদি ওই উদাহরণটাই ধরি রানুর, যে মেয়েকে ভোট দিয়ে লাভ কি, সে তো জানাজায় যেতে পারবে না, কারণ একজন পুরুষ আমার জানা যায়, তার মানে যেই পুরুষ এই কথা বলছে সেও তো মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে, তারপরে কিন্তু মেয়েকে সে এত নিচু চোখে দেখছে, একজন নারীকে সে নিজেই অবমূল্যায়ন করছে, তার মাকে বা তার বোনকে, বা বোন বা মায়ের সমতুল্য কাউকে। সুতরাং সমাজ ব্যবস্থা আমরা ক্ষমতায়নের পথে এগিয়ে যাচ্ছি দ্রুত বেগে, আমরা সারা বিশ্ব বাংলাদেশের নারীর ক্ষমতায়নের দিকে তাকিয়ে দেখছে, তারা বাহবা দিচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীকে পুরস্কৃত করছে, কিন্তু আমাদের এখনো সমাজের মধ্যেই যে ক্ষতগুলো রয়ে গেছে এবং যে পোকাগুলি রয়ে গেছে, এইগুলি তো আমাদের আস্তে আস্তে আরো এগুলো দূরীভূত করে। বিগ চ্যালেঞ্জ। আপনি যদি সমতার ভিত্তিতে মেরিটোরিয়াস ইয়েতে আপনি কম্পিটিটিভ ইয়েতে আনতে চান, তাহলে আসলে আমাদের যে বাধাগুলো আছে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, এগুলো কিন্তু মানে আপনি যদি একটু দূর করতে না পারেন, তাহলে কিন্তু আবার কোথাও না কোথাও আটকে যাবে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছেন নারীর ক্ষমতায়নে, তো উনি হয়তো পার্মানেন্টলি তো ক্ষমতা আমরা চিন্তা করতে পারেন যে আমেরিকা আরো 50 বছর থাকবে, এরকম তো না। উনি যে গতিতে আগিয়ে গেছেন, এরপরে যদি কোনো শক্তি আসে রাজনৈতিক, সেটা দেখার বিষয়। তারা কি করেন, সেখানে কি করেন, তারা যদি তারা আবার পেছনের দিকে নিয়ে যান না, যায় কিনা, তো সেই জায়গায় কিন্তু সমস্যাগুলো সেই জায়গায় হয়। আপনি যদি শেখ হাসিনা যে গতিতে কাজ করছেন, তার পরবর্তী যারা আসবেন তারাও যদি এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করেন, আবার গিয়ে যে না শেখ হাসিনা 50 জন দিয়েছে, আমি 70 জন দেবো, 80 জন দেবো, 100 জন দেবো, তাহলে কিন্তু আপনি দেখবেন যে এটা বন্ধ করে দেন। ক্ষমতায়ন বলছি তো, মাননীয় প্রধানমন্ত্রী নিজেই তো নারী, এবং উনি কিভাবে ক্ষমতায় তো শুধু নারীর করে নাই, উনি তো পুরো দেশকে মানে একেবারে বিপ্লব ঘটিয়ে দিয়েছেন অর্থনৈতিক উন্নতিতে। কারণ আমি একটি কথা প্রায়শ বলি যে ব্যাংকক, সিঙ্গাপুর, মালয়েশিয়া ছাড়িয়ে নয়, ইউরোপ আমেরিকা যাওয়ার জন্য যারা লাইন ধরে, তারা কিন্তু ইউরোপ আমেরিকা যাবে না, উল্টা ওখান থেকে মানুষ আসবে বাংলাদেশে, এই গতিতে চলতে থাকে। কারণ আমাদের এই সম্পৃক্ত করে উন্নয়ন হয়েছে। জয়ন্তী শেখ হাসিনার একটি কনসেপ্ট আপনি যে ইয়ে করেন, যে আমরা তো এমনি সেকুলারিজমে বিশ্বাসী করি, আমরা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি, এবং জয়ন্তী শেখ হাসিনা শুধু ধর্ম না, বিভিন্ন পেশাজীবী নারীদেরকে এই সংরক্ষিত আসনে দেখবেন সকল স্তরের, আপনার শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী নারীরা, তারা কিন্তু আমাদের মনোনয়ন চাচ্ছে, যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ নারী তারা, তারপরে উপজাতি নারী এবং বিভিন্ন পেশাজীবী, সব ক্ষেত্র থেকে কিন্তু প্রতি সংসদে
জননেত্রী শেখ হাসিনা যতবার নির্বাচিত হয়েছেন প্রতিটি সংসদের সংরক্ষিত আসনে উনি উপজাতীয়দের মধ্যে থেকে একজনকে উনি দিয়েছেন, উনি কালচারাল লাইনের থেকে একজনকে দিয়েছেন, পেশাজীবী থেকে দিয়েছেন। শুধুমাত্র রাজনৈতিক কর্মী যারা মাঠে স্লোগান দিয়েছে, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, শুধুমাত্র সবাইকে সবাই সব ক্ষেত্রে যারা আন্দোলন করেছে, মানে সাংস্কৃতিক কর্মীরা তো সাংস্কৃতিক আন্দোলন করেছে। আমি খেয়াল করলাম একটা আমি বলি একটু প্রসঙ্গ বলি যে তৃতীয় লিঙ্গের লোক, হ্যাঁ, যারা তৃতীয় লিঙ্গ হিসাবে আমরা জানি তাদের স্বীকৃতিটা আপনি কি বলেন? আপনি নারী পুরুষের ক্ষমতা তাদের স্বীকৃতি জননেত্রী শেখ হাসিনা দিয়েছেন। তারা আজকে নমিনেশন কালেক্ট করছেন। তারা বলছেন যে আমাদের 8টা বিভাগে 4জনকে দিতে আমাদের দিতে হবে, মানে এই যে তাদের যে চাহিদা, তারা যে আমাদের সময় হয়েছে একটা বিরতি নিয়ে, বিরতির পর আবার একটু আলোচনায়। দর্শক, 7 রিং সিমেন্ট লেডি এডিশনে নিচ্ছি আরো একটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন, ফিরছি শীঘ্রই। দেখছেন এসটিভি রাতের আয়োজন 7 রিং সিমেন্ট লেডি এডিশন। আমরা আবারও ফিরছি আলোচনায় ফেরার আগে দর্শকদের একটু মতামত দেখে নিতে চাই। দর্শকদের কিছু প্রশ্ন আছে। উত্তরা থেকে রানা জানতে চেয়েছেন নাজমা আক্তারের কাছে, বাংলাদেশে নারীরা পিছিয়ে থাকা অনগ্রসর জনগোষ্ঠী নয়, তাহলে তাদের জন্য সংরক্ষিত আসন বাতিলের পক্ষে কেন আন্দোলন হয় না? আমিও নারী প্রতিনিধিত্বের পক্ষে, তবে নির্বাচনের মাধ্যমে চাই এর নেতৃত্ব। মহাখালী থেকে সানি জানতে চেয়েছেন রেহনামা বেগম রানুর কাছে, গণপ্রতিনিধিত্ব আদেশে 2020 সালের মধ্যে নিবন্ধিত সব রাজনৈতিক দলের প্রত্যেক স্তরের কমিটিতে 1/3 নারী সদস্য রাখার বাধ্যবাধকতা রয়েছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। তাহলে কি নারীর ক্ষমতায়ন দলগুলোই চাচ্ছে না, বা প্রতিবন্ধকতা কোথায়? মতিঝিল থেকে ওবায়দুল জানতে চেয়েছেন কাশিম হুমায়ুনের কাছে, সরাসরি ভোটে নির্বাচিত সংসদ সদস্য আর কোটার সংসদ সদস্যকে জনগণ এক চোখে দেখে না। ভোটে নির্বাচিত সংসদ সদস্য সেভাবে গুরুত্ব দেন না, তাহলে নারীদের ক্ষমতায়ন বা সম্মান বাড়াতে সরাসরি ভোটে নির্বাচিত করা সময়ের দাবি বলে মনে করেন কিনা? কাশিম হুমায়ুন। না, আমি আসলে উনি একটা যৌক্তিক প্রশ্ন করেছেন। আসলে আমি যে কথাটা বলি যে সংরক্ষিত আসনে, আমি একটু দুই আপার সাথে কথা বলছেন এভাবে যে একটা সময় তো সংরক্ষিত আসন থাকবে না। রাইট, আপনি প্রোটেকশন দিয়ে রাখছেন যে নারীর ক্ষমতায়নের জন্য আমি 10 বছর রাখলাম, এরপরে আবার 5 বছর, 25 বছর, রাইট, 25 বছর পরে কি হবে? হ্যাঁ, তো ন্যাচারালি এই প্রশ্নটা আসবে। এখন যেখানে হচ্ছে যে আপনার যদি পলিটিক্যাল পার্টিগুলো, যারা রাজনৈতিক শক্তি, যারা ভোট চান, ভোট নেন জনগণের কাছ থেকে, তাদের কিন্তু প্রমোট করতে হবে যে আমরা নারীদেরকে এগিয়ে আসতে হবে আমাদের নেতৃত্বে। বাংলাদেশের রাজনীতিতে অতীতে যিনি প্রধানমন্ত্রী ছিলেন, বর্তমান প্রধানমন্ত্রী আছেন শেখ হাসিনা, আগে ছিলেন খালেদা জিয়া, দুজনেই নারী ছিলেন। হ্যাঁ, তো দীর্ঘকাল তারা দেশ শাসন চলে আসছে। তো ন্যাচারালি আমরা তো এক্সপেক্ট করতে পারি আজকে শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী যে গতিতে নারীর ক্ষমতায়নের চিন্তা করছেন এবং পদক্ষেপগুলো নিচ্ছেন, এই গতিতে আরো এগিয়ে যাবে দেশ। এখন একটা সময় আসবে, হ্যাঁ, হি ইজ রাইট, এই যে যিনি কোশ্চেন করছেন মিস্টার ওবায়দুল, ইনি যৌক্তিক, প্রশ্ন অত্যন্ত যৌক্তিক, যে আপনি কতদিনের প্রোটেকশন দিয়ে এটা রাখবেন। তো এখন সেই সুযোগটা তো করে দিতে হবে। সুযোগটা করে দেওয়ার জন্য কিছু সময় তো দরকার। আপনি মেরিটকে যদি আগাইতে হয় না, মেরিট তো আর নারী আর পুরুষের কিছু বিষয় না, বিষয় মেরিট ইজ মেরিট, এটা ছেলের মেয়ের। এবং আজকে আমি ইন্টারেস্টিং যে আপনার সাথে বললাম যে তৃতীয় লিঙ্গের লোকজন তারা আসে, পিছিয়ে পড়া, আপনি বলেন পিছিয়ে পড়া, আমি বলে পিছিয়ে পড়া, কেউ বলেন হয়তো তার সাথে কথা বলা যায় না, এরকম। এখন প্রশ্নটা হচ্ছে তারা যদি মেরিট নিয়ে আসতে পারে, সেই এনভায়রনমেন্টটা পায়, করে দেন, তাহলে সমস্যাটা কি? একটা জনশক্তি, এই জনগোষ্ঠীকে আপনি এটা পিছিয়ে রেখে দেবেন? প্রশ্নই আসে না। এটা আপনাকে এগিয়ে দিয়ে যেতে হবে। আপনি একটা পিছিয়ে পড়া গোষ্ঠীকে পেছনে ফেলে রেখে আপনি এগোতে পারবেন না। তো কিভাবে এগোতে পারবেন? কোন প্রশ্নে আসে না। ন্যাচারালি আপনি যখন দেশের উন্নয়ন হয়, দেশের যখন অর্থনৈতিক স্বাবলম্বী হয়, তখন কিন্তু সবাইকে সমান্তরালভাবে এগিয়ে যেতে হয়। এবং সেই জায়গায় দেখেন ওয়েস্টার্ন কান্ট্রিতে, দেখেন ওয়েস্টার্ন কান্ট্রি যারা এই সমস্ত জেন্ডারে বিশ্বাস করে না, তারা কিন্তু হয়তো আমরা সেই জায়গায় যেতে পারবো না তাড়াতাড়ি, 20-25 বছরের ভিতরে এরকম হয়ে যাব ওয়েস্টার্ন কান্ট্রির মতো, এটা আমি চিন্তাও করি না। কারণ আমাদের সমাজটা কিছু বাধা আছে, বাধা ঠিক না, ধর্মের অনুশাসনের বিধি আমরা চলি। তো ন্যাচারালি আমাদের তো অনেকগুলো ব্যক্তি জীবনেই ধরেন ধর্মের
হ্যাঁ, ধর্মের সেখানে আপনি সমান্তরাল গতিতে একেবারে এগিয়ে যাবেন, সেটাও সম্ভব না। তাহলে সম্ভবটা কি? সম্ভবটা হলো যে আপনাকে কাজের এনভায়রনমেন্ট দিতে হবে। নারীরা এই মিডল ইস্টের মতো, শুধু মিডল ইস্টের দেশগুলোর মতো শুধু ভোগের সামগ্রী হয়ে থাকবে, এটা তো হইতে পারেন না, এটা তো না। তাহলে তার আগে না, আজকে আপনি মিডল ইস্টের দিকে দেখেন যে কোথায় গেছে, সেখানকার নারী সমাজ কোথায়? নারী সমাজ নাই, কারণ তারা ডুবে আছে ওই 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 আপনি আজ সৌদি আরবের রিফর্মসটা দেখেন। আজকে সৌদি আরব যে সেই জায়গাটা ডেভেলপ করতে পারে না। সৌদি আরব কেন রিফর্মস করছে? যে না, এখন তাদের রিয়েলাইজেশন হচ্ছে যে বর্তমান নেতৃত্বের যে এদেরকে পেছনে ফেলে, মহিলাদের পেছনে ফেলে দিয়ে আমরা এগোতে পারবো। কিছু পদক্ষেপ তারা এগোচ্ছে। আগে ফুটবল খেলা দেখতে পারতো না, গাড়ি ড্রাইভ করতে পারতো না, ড্রাইভিং লাইসেন্স দেওয়া আছে, ড্রাইভ করতে পারেন। সেদিন একটা দেখলাম আপনার যে জেদ্দাতে একটা খেলা হলো, ফুটবল খেলা, কোন মানে এক ইন্টারন্যাশনাল গেম, ফুটবল গেম। সেখানে মেয়েরা দর্শক হিসাবে গেছেন। কার সাথে? তবে কন্ডিশন বাপের সাথে গেছেন। ইটস লিবারেল, তো এটা হচ্ছে, তো এরা একদমই হচ্ছে যে না, এটা পর্দার ভিতর রাখলে এই মেম্বারকে রেখে দেশে উন্নতি করা যাবে। আমরা একটু যেতে চাই রাহনুমা বেগম রানু, দর্শকের যে প্রশ্নটা ছিল। রেহানা বেগম রানু, প্রশ্নটা আবার দর্শক যেটা বলেছে যে গণপ্রজাতন্ত্রী আদেশে যে 1/3 নারী রাখতে হবে দলে, সেই বিষয়টি। এটা 33% কথাই উনি বলছেন। আসলে এটা 2000 সালে যদু সম্ভব এই সিদ্ধান্তটা রাজনৈতিকভাবে নেওয়া হয়েছিল যে সব দলেরই 33% নারী রাখতে হবে মূল দলে। যেমন আমরা এখন দেখি মহিলা লীগ, মহিলা দল, এইভাবে দলগুলো আছে। এটা আসলে নারীরা সমান হারে সেভাবে বের হয়ে আসে নাই। ওই আমি গোড়াতেই যাব, সেটা হলো পুরুষতান্ত্রিক মনোভাব। এখনো পর্যন্ত আমরা দেখি একটা পর্যায়ে তো আমরা আসিনি তা না, আমাদের উন্নয়ন হয়েছে। মোট জনসংখ্যার কিন্তু অর্ধেক নারী। এই অর্ধেক, আমরা যদি মানব সম্পদ চিন্তা করি, টেকসই উন্নয়ন চিন্তা করি, গণতন্ত্র চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের সার্বিক মুক্তির জন্য আমাদের নারীদেরকে প্রথমত আমি মনে করি যে একদম শিক্ষা এবং পরিবার, প্রাইমারি ফাউন্ডেশন যেটা, সেটা হচ্ছে পরিবার। পরিবারে একজন অভিভাবক যদি মনে করেন কিংবা পিতামাতা চিন্তা করেন ছেলে সন্তান কন্যা সন্তান আলাদা করে বড় করবে, বৈষম্যের ভিতর দিয়ে যদি বড় হয়, তাহলে তার দৃষ্টিভঙ্গিটা কি হবে? সেই জন্যে শিক্ষা, স্বাস্থ্যে, সম্পদে, সম্পত্তিতে সব জায়গায় সমান দৃষ্টিতে দেখতে হবে। কন্যা শিশু আর ছেলে শিশু বলে কোনো বিষয় নাই, সন্তান সন্তানই। আর নারী মানুষ পুরুষ মানুষ বলে কোনো বিষয় নাই, মানুষ মানুষই। এই জন্য কিন্তু আমি বারবার বলছি রাষ্ট্রীয় কাঠামোগুলো, রাজনৈতিক দলের সুযোগ সৃষ্টির ব্যাপার আছে, নিশ্চয়ই সুযোগ সৃষ্টির ব্যাপার আছে। এবং রাজনৈতিক দল হচ্ছে, আমি এখানে আরেকটু বলতে চাই যে সুস্থ রাজনৈতিক সংস্কৃতি, দলের মধ্যে গণতন্ত্রের চর্চা। যখন দলের মধ্যে গণতন্ত্রের চর্চা হবে, 33% বলেছে, যখন মূল দলে নারীদেরকে, যোগ্য নারীদেরকে নেওয়া হবে, যোগ্য নারী কিন্তু আছে, যেমন আমিও তো যোগ্য, নাজমাতা যোগ্য, এই যোগ্য নারীদেরকে মূল দলে নেওয়ার পর তারা কিন্তু তাদের যে যোগ্যতার বহিঃপ্রকাশটা ঘটবে, তখন গ্রহণ করবে। এই 33% আমরা আশা করছি যে আমাদের দলের তো সভাপতি এখন যিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি তো বিশ্বনন্দিত হচ্ছেন, উনি ঠিকই 33% নিয়েই আমার মনে এখান থেকেই আওয়ামী লীগ সবসময় দেখিয়েছে নারীর ক্ষমতায়ন এখান থেকেই শুরু হবে, 33% নারী থাকবে। নাজমা আক্তার বলেছিল যে সংরক্ষিত আসন কেন এখনো প্রয়োজন, এটাই তো বলছে যে নারীরা তো এখন অনগ্রসর নয়। না, ওনার কথা হচ্ছে যতটুকু অগ্রসর হওয়ার কথা ছিল স্বাধীনতার 47 বছর পরে, 23 বছর তো কোনো কিছুই হয়নি নারীদের জন্য, তেমন কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। বরঞ্চ নারীদের অধিকারগুলোকে ভূলণ্ডিত করা হয়েছে, তাদেরকে অধিকারগুলোকে থেকে বঞ্চিত করা হয়েছে। সেই 23 বছর যখন বিএনপি, জামাত এবং তার আগে এরশাদ সরকার ছিল, বা বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের পর থেকে বাংলাদেশের যে চাকা, সে তো উল্টা দিকে ঘুরে গেল, পাকিস্তান পন্থী, মৌলবাদী পন্থী। যে অনেকে নিজেদেরকে মানে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বলে, তারা তো আসলে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিল না, তারা ছিল মৌলবাদী রাজনৈতিক দলের প্রবক্তা। তো সুতরাং মৌলবাদী একটি রাজনৈতিক দল, একটি জোট যখন ক্ষমতায় থাকে, তখন নারীদের ভাগ্যের কি ঘটে সেটি আমরা 4 দলীয় জোট সরকার, বিএনপি জামাত জোট সরকারের সময় দেখেছি। এখন যে সরাসরি আমি মনে করি যে আমাদের যে ক্ষমতায়নের যে প্রক্রিয়াটা, সেটি তো আমরা অনেক দূর এগিয়েছি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, এটি আমরা স্বীকার করি, এটি বিশ্ববাসী স্বীকার করে। কিন্তু আমাদেরকে এখনো আরো অনেক দূর পথ পাড়ি দিতে হবে।
সেটি হচ্ছে এই যে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে যে ক্ষমতায়নের যে প্রক্রিয়াগুলি উনি করছেন এবং অনেকগুলি উনি করেছেন, প্র্যাকটিক্যালি উনি করেছেন, বিধায় আজকে আমরা এখানে এখন এত রাজনৈতিক দলের কর্মী, আজকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রায় 2000-এর কাছাকাছি নারীরা 43টি আসনের জন্য মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে। এইটি বাংলাদেশ আওয়ামী লীগের একটি সংগঠন যেখানে 3টি নারী সংগঠন আছে, এবং বাংলাদেশ আওয়ামী লীগের একটি সংগঠন যেখানে ডিসিশন মেকিং বডি, যেটা প্রেসিডিয়াম মেম্বার যেখানে বলে, সেখানে সবচেয়ে বেশি সংখ্যক নারী অন্যান্য দলের তুলনায় অনেক বেশি। এবং রাজনৈতিক দলের যে আমাদের যে আরপিআই অনুযায়ী যে 2021 সালের মধ্যে 33% যে কোটা নারীদের নিতে হবে রাজনৈতিক দলগুলোর কমিটি পর্যায়ে, সেইটা কিন্তু আমাদের এখনো 2 বছর বাকি আছে। আমি আশা করছি আমাদের জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে এবং তার নারী বান্ধব যে মানসিকতা, সেটির জন্য এবং বাংলাদেশকে যদি আমরা উন্নয়নের যে ধারায় যে বেগে বাংলাদেশ অগ্রগতির দিকে ধাবিত হচ্ছে, এবং যেখানে অমর্ত্য সেন বলেছেন, ভাই বলেছিল একটি কথা, ডক্টর অমর্ত্য সেনের কথা, নোবেল বিজয়ী, উনি বলেছিলেন যে কোন একটি জনগোষ্ঠীর অর্ধেক অংশকে বসিয়ে রাখা এবং বসিয়ে রেখে কোনো সমাজ বা কোনো রাষ্ট্র পুরোপুরি সচল হতে পারে না, এবং সেটা চেষ্টা করাটাই হচ্ছে বোকামি। তো সুতরাং এই বোকামিটা অতীতে যারা করেছে, আমাদের বিপক্ষ রাজনৈতিক দল যখন ক্ষমতা এসেছে তখন তারা সেই বোকামিটা করেছে, কিন্তু এখন বাংলাদেশের নারীরা জননেত্রী শেখ হাসিনার হাতে অনেক বেশি নিরাপদ। শুধু তাদের ক্ষমতায়ন না, তাদের আর্থিকভাবে আপনারা চিন্তা করেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো তখন একজন নারী গার্মেন্টস শ্রমিক, যে গার্মেন্টসের 70% হচ্ছে নারী শ্রমিক, তাদের মূল প্রথম স্টার্টিং এর বেতন ছিল মাত্র 1500 টাকা। সেই বেতন এখন স্টার্টিং এ 8000 টাকা সর্বনিম্ন। তো সুতরাং এই যে 10 বছরে এই বেতনের হার যদি আপনি দেখেন সেটি কি পর্যায়ে আছে, এবং বিভিন্ন সেক্টরে আপনার আর্মি থেকে শুরু করে অ্যাপিলেট ডিভিশন, পুলিশ বিভাগ বলেন, যে কোনো সরকারি চাকরি বলেন, সব ক্ষেত্রে এখন নারী এসপি ডিসির সংখ্যা আপনি নিজেও হয়তো অনেক জানেন না, অনেক এটা আমরা অনেক সময় কল্পনা করি না। সুতরাং আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু আমরা সংবিধান আমাদেরকে কি অধিকার দিয়েছে, মানুষ হিসেবে সম অধিকার। আমরা সম অধিকার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা নারীরা কথা বলতেই সেই সাথে আপনার একটা যে ঢাকা শহরে না সারা বাংলাদেশেই ধরেন গৃহভিত্ত বলে যে একটা বিষয় ছিল, যেখানে মেয়েরা ঘরের কাজ করত, আছে নাই, পাওয়া যায় না। কারণটা কি? তাদের এমপ্লয়মেন্ট হচ্ছে তো, গৃহভিত্ত বলে যে একটা ইয়ে, এটা নাই তো। এত ভাতা পেয়ে নারীরা যখন নিজের সংসারে বসবাস করছে, বাংলাদেশের ঘর কিন্তু নেই, আবার পুরনো জননেত্রী শেখ হাসিনা তাদেরকে মানে ঘর তৈরি করে দিয়েছেন এবং দিচ্ছেন, এবং নারীরা বসে ভাতা পাচ্ছে, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, বয়স্ক ভাতা, তারপরে নারীরা যখন গর্ভবতী হয় সেই গর্ভবতী অবস্থায় তাদের ভাতা, সন্তান প্রসব করার পরে 6 মাস ছুটি। এই যে নারীদেরকে এই যে স্বাবলম্বী করার জন্য, ক্ষমতায়নের জন্য যে কনসেপ্টগুলি, পরিকল্পনাগুলি জননেত্রী শেখ হাসিনা নিয়েছেন, নারী সমাজের পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনাকে আমরা সবশেষে একটি করে মন্তব্য জানতে চাই যে নারীর ক্ষমতায়নে আসলে কি ধরনের পরামর্শ আপনার আছে? নারীর ক্ষমতায়নে আমি মনে করি একদম রাষ্ট্রীয় সিদ্ধান্তই হচ্ছে ইম্পর্টেন্ট। নারীর রাজনৈতিক ক্ষমতায়নটা রূপায়িত হতে হবে, এবং অর্থনৈতিকভাবে নারীরা যাতে স্বাবলম্বী হয়, বিনা শর্তে তাদেরকে লোন দিতে হবে, কোনো মর্টগেজ ছাড়া। এটা উদ্যোক্তা, নারী উদ্যোক্তা। আমি মনে করি যে এই জনশক্তি মোর দেন অলমোস্ট 50%, এই জনশক্তিকে কাজের সাথে সম্পৃক্ত করতে হবে, এবং সেই জায়গায় বিভিন্ন চ্যালেঞ্জ তো আছে বাংলাদেশের। ধরেন আমাদের ধর্মীয় অনুশাসনের মধ্যে আমরা চলি, থাকতে হবে, এবং এই মোকাবেলা করে মোকাবেলা না, ধর্মীয় অনুশাসন মানে হচ্ছে আপনাকে একটা শৃঙ্খলার মধ্যে থাকা, আমি যেটা ব্যাখ্যা মনে করি। এর মানে হচ্ছে কর্মবিমুখ করে তোলা না, আপনাকে ধর্মীয় অনুশাসনটা হচ্ছে আমাদেরকে একটা অনুশাসন, যে হ্যাঁ একটা ভালো চরিত্র, সৎ চরিত্র, সত্যতা, হ্যাঁ এগুলি এর মধ্যে থেকে ধর্মীয় অনুশাসন মেনে আমরা যদি এই যেটা মাননীয় প্রধানমন্ত্রী, আমি থ্যাংক জানাই,
যে অত্যন্ত ধর্মের সাথে সম্পৃক্ত রেখে, 19 আসনের সাথে সম্পৃক্ত রেখে আমরা একটা নারীর দিকে, যে নারীরা কাজ করতে চায়, কাজের পরিবেশ সৃষ্টি করতে চায়, সেটা চেষ্টা হচ্ছে এবং নারীটা যোগ্যতর জায়গায় আসবে, এটা আমি মনে করি। আমি আশাবাদী মানুষ। আমি দুজনের এই দুটি পয়েন্টে আমি একমত। আর পাশাপাশি আমি যেটি যুক্তি করতে চাই সেটি হচ্ছে এক লাইনে, সেটি হচ্ছে আমরা সরাসরি নির্বাচনে নারীরা আরো বেশি অংশগ্রহণ করুক এবং আমাদের প্রতিটি রাজনৈতিক দল নারীদের সরাসরি নির্বাচন করার সুযোগ তৈরি করে দিক, এটাই আমরা চাই। আপনাদের তিনজনকে আলোচনায় অংশ নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরাও সেই প্রত্যাশা রাখতে চাই, শুধু জাতীয় সংসদ নয়, সরকারি বেসরকারি সব ক্ষেত্রেই নারীদের অগ্রযাত্রা হবে, সবখানি নারীদের জয় জয় করা হবে, সেই প্রত্যাশা রেখেই শেষ করছে আজকের 77 টেলিভিশন। জানিয়ে রাখি 77 টেলিভিশন পুনঃ প্রচার সকাল 9টায়। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এসিটিভির সঙ্গে থাকুন।